প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের ৩৬৫ নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে শনিবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। আজকের এপিসোডে রাখছি একটাই ঘটনা পাঠিয়েছে জামশেদপুর থেকে উন্মেষ চক্রবর্তী। উন্মেষ আমাদের এর আগে বহু ঘটনা পাঠিয়েছে এবং প্রত্যেকটা ঘটনাই তোমরা অত্যন্ত ভালোবাসা দিয়েছ। আশা করব আজকের ঘটনাটাও তোমরা তেমনই ভালোবাসা দেবে। আজকের ঘটনাটা একটা অদ্ভুত ঘটনায় থাকবে না, আগে থেকে বলে দিয়ে লাভ নেই, ঘটনার মজাটাই চলে যাবে। বেশি দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের ৩৬৫ নম্বর এপিসোডের ঘটনায়। এই ঘটনায় যে পাত্রদের নাম উল্লেখ রয়েছে সঙ্গত কারণে উন্মেষ সেই নামগুলোকে বদলে দিয়েছে। অর্পিতা ছিল খুব সাধারণ এক মেয়ে, কলেজের ফাইনাল ইয়ারে পড়ে। মনের দিক থেকে অত্যন্ত শান্ত, ধর্মবিশ্বাসী এবং বিশেষ করে আর্ক এঞ্জেল মাইকেলের উপাসক। তার ঘরে একটা ছোট্ট টেবিল আর সেখানে একটা ছোট্ট অল্টার করা, সেখানেই বসানো রয়েছে আর্ক এঞ্জেল মাইকেলের একটা মূর্তি। তার পাশেই রয়েছে একটা ছোট্ট ক্রস আর তার পাশেই রাখা একটা সাদা মোমবাতি। প্রতি রাতে অর্পিতা সেই মোমবাতি জ্বালিয়ে আর্ক এঞ্জেল মাইকেলকে প্রার্থনা করত, প্রোটেক্ট মি ফ্রম অল ইভিল মাইকেল আর্ক এঞ্জেল। সে বলতো, সেন্ট মাইকেল প্রধান দেবদূত, জীবনের এই যুদ্ধে আমাদের রক্ষা করুন, শয়তানের দুষ্টতা এবং ফাঁদ থেকে আমাদের সব সময় বাঁচান। ঈশ্বর যেন শয়তানকে সবসময় আমাদের ক্ষতি করা থেকে প্রতিহত করেন। আমরা বিনীতভাবে প্রার্থনা করি, হে স্বর্গীয় বাহিনীর রাজপুত্র, ঈশ্বরের শক্তিতে শয়তান এবং সমস্ত মন্দ আত্মাদের নরকে নিক্ষেপ করুন, যারা তোমার সন্তানদের ধ্বংসের জন্যে পৃথিবীতে ঘুরে বেড়ায়। আমেন। অর্পিতার মা মারা গেছেন বছর 2 আগে। বাবা শহরের বাইরে থাকে চাকরির কারণে। অর্পিতা থাকতো কলকাতার সল্ট লেকের একটা ফ্ল্যাটে, তবে সেই ফ্ল্যাট নিজেদের নয়, ভাড়ার। কলেজে পড়াকালীনই তার পরিচয় হয় অয়নের সঙ্গে। এই অয়ন নামক ছেলেটি ভীষণ শান্ত, ভদ্র, দায়িত্ববান ছেলে। তাদের প্রেম খুব গভীর ছিল না শুরুতে, কিন্তু ধীরে ধীরে তারা একে অপরের জীবনে জায়গা করে নেয়। অয়ন অর্পিতাকে প্রথম বলেছিল, তুমি খুব আলাদা, তোমার চোখে এক প্রশান্তি আছে, যে শান্তি আমি কোথাও পাই না। সব ঠিকই চলছিল, কিন্তু একটা জিনিস অর্পিতা বুঝতে পারেনি, অয়নের চোখে সে সঠিক মেয়ে হলেও তার মায়ের চোখে সে তার ছেলের সঠিক সঙ্গিনী নয়। অয়নের মা দেবযানী একজন অত্যন্ত প্রভাবশালী কিন্তু অদ্ভুত স্বভাবের মহিলা। তার স্বামী মারা যাওয়ার পর একমাত্র ছেলে অয়নকে নিয়ে তার এক অতি নিয়ন্ত্রণ মানসিকতা তৈরি হয়েছিল। দেবযানী ছেলেকে নিয়ে অস্বাভাবিক এক রকমের অধিকার বোধে ভুগতেন। তিনি প্রথম থেকেই অর্পিতাকে পছন্দ করেননি। তিনি বারবার বলতেন, এই মেয়ের চোখে আমি খারাপ লক্ষণ দেখেছি, তুমি ধ্বংস হয়ে যাবে অয়ন। অয়ন হাসত, তার মায়ের কথায় পাত্তা দিত না। অর্পিতার সাথে দেখা করলেই দেবযানীর মন খারাপ হয়ে যেত। দেবযানী তার ছেলেকে বলতেন, ও তোমাকে অনেক দূর নিয়ে যাবে আমার থেকে, তুমি আমার শেষ ভরসা অয়ন। কিন্তু অয়ন শোনার পাত্র নয়। ধীরে ধীরে দেবযানীর রাগ পরিণত হয় ঘৃণায়। দেবযানীদের পূর্বপুরুষের বাড়িতে ছিল এক ধরনের কালা জাদুর ধারা। তার নিজের দিদিমা ছিলেন অশুভ সাধনায় বিশ্বাসী, তবে সেই কথা অয়ন জানত না, অর্পিতা তো নয়। কিন্তু দেবযানী ঠিক করে ফেলেছিল যে অর্পিতাকে তার ছেলের জীবন থেকে সরিয়ে ফেলতে হবেই। অর্পিতা কখনো কুসংস্কার মানত না, তবু সেই রাতে এসে প্রথম একটা অদ্ভুত উপস্থিতি টের পায় তার ফ্ল্যাটে। সেই দিন রাত 1টার সময় তার ঘুম ভেঙে যায়। সে দরজার দিকে তাকায়। দরজার ফাঁক দিয়ে যেন তার মনে হয় কেউ নড়ছে, একটা ছায়ামূর্তি। ঘরের তাপমাত্রা হঠাৎ কমে যায়। ঘরের মধ্যে অর্পিতা শুনতে পায় হাওয়ার শব্দ। মনে হয় কেউ যেন ফিস ফিস করছে, চলে যা, চলে যা। অর্পিতা ভয় পেয়ে
আর্ক এঞ্জেল মাইকেলের ছবির দিকে তাকিয়ে বলে, প্লিজ মাইকেল, প্রোটেক্ট মি ফ্রম ইভিল। আমি ভয় পাচ্ছি। আর্ক এঞ্জেল মাইকেলের সামনে রাখা মোমবাতিটা তখনও জ্বলছিল। তার শিখা উঁচু হয়ে ওঠে। কোনো বাতাস নেই, তবু সেই মোমবাতির শিখা সোজা আকাশমুখী। অর্পিতা এবার দেখতে পায় একটা ছায়ামূর্তি তার ঘরের মধ্যে এসে পড়েছে। অর্পিতা সঙ্গে সঙ্গে প্রেয়ার করা শুরু করে, আর সঙ্গে সঙ্গে ছায়াটা কর্পূরের মতো মিলিয়ে যায়। অর্পিতা জানতো না এটা ছিল প্রথম সতর্কবার্তা। দেবযানী বংশানুক্রমে শেখা কালা জাদু অর্পিতাকে তাড়ানোর জন্য ব্যবহার শুরু করে দিয়েছিল। অর্পিতা একদিন রাতে টিউশনি থেকে ফিরছিল। রাস্তা প্রায় শুনশান। হঠাৎ একটা হাওয়ার ঝাপটা। অর্পিতা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করল। রাস্তায় থাকা যে ল্যাম্পপোস্টটা সে ক্রস করছিল, সেই লাইটটা হঠাৎ নিভে যায়। সেই জায়গাটা পুরো অন্ধকার হয়ে যায়। ঠিক সেই সময় তার পায়ের কাছে ঠান্ডা কিছু একটা ছুঁয়ে গেল। মনে হলো কেউ যেন ঠান্ডা নিঃশ্বাস ফেলছে তার পায়ের জুতোর ওপর। অর্পিতা মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালালো। দেখতে পেল রাস্তার ওপর ছড়িয়ে আছে লাল তরল একটা পদার্থ। রক্ত নাকি? সে দেখতে পেল রক্তের ওপর দিয়ে যেন কেউ কিছু একটা টেনে নিয়ে গেছে, আর সেই টেনে নিয়ে যাওয়ার দাগ তার দিকে এগোচ্ছে। হঠাৎ সে দেখতে পায় সামনের অন্ধকারে দুটো হাত, হাড় মাংসবিহীন কালো শুকনো হাত রাস্তার ধারের মাটির ভেতর থেকে বেরিয়ে আসছে। অর্পিতা ভয় সিঁটিয়ে গেছে। অর্পিতা পিছিয়ে এলো। অর্পিতা তার ব্যাগ থেকে ছোট্ট 2 ইঞ্চি অ্যাঞ্জেলের মূর্তিটা তার হাতে চেপে ধরে আর চিৎকার করে বলে, মাইকেল, সাহায্য করুন। মুহূর্তের মধ্যেই সেই ল্যাম্পপোস্টের আলোটা যেমন নিভে গেছিল, সেরকমই আবার দপ করে জ্বলে ওঠে। অর্পিতা দেখতে পায় রাস্তার উপর রক্ত তো পড়ে আছে এখনো, কিন্তু সেই হাত দুটো অদৃশ্য হয়ে গেছে। অর্পিতা পেছন দিকে তাকিয়ে দেখতে পেল দূরে এক কালো শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে রয়েছে। অর্পিতা পেছন দিকে তাকাতেই সে সট করে মোড় ঘুরে অন্যদিকে চলে যায়। এই ঘটনার পর অর্পিতা বুঝল যে কিছু একটা ঘটছে তার সাথে। তবুও সে সাহস করে কলেজ যাওয়া বন্ধ করেনি। একদিন দুপুরে সে ঘরে একা ছিল। হঠাৎ বাথরুম থেকে একটা খচ খচ শব্দ ভেসে আসে। কেউ যেন চুল আঁচড়াচ্ছে। জট পড়া চুল আঁচড়ালে যেমন এক বিকট শব্দ হয়, এই শব্দ ঠিক সেরকম। বাথরুমের দরজা আধ খোলা। অর্পিতা বাথরুমের দরজা হালকা ফাঁক করে দেখতে পেল ভেতরে একজন নারী দাঁড়িয়ে রয়েছে। চুল লম্বা, সে চুল আঁচড়াচ্ছে, তার মুখ দেখা যাচ্ছে না। অর্পিতা একেবারে পাথর হয়ে গেল। সে চিৎকার করতে পারছিল না। সেই নারী মূর্তি ধীরে ধীরে অর্পিতার দিকে ঘুরে তাকায়। তার মুখ বলতে কিচ্ছু নেই। মুখের জায়গায় শুধু কালো শূন্যতা। চোখ, নাক, মুখ কিচ্ছু নেই, শুধু একটা ফাঁকা গহ্বর। আর সেই গহ্বর থেকেই একটা কণ্ঠস্বর ভেসে এলো, মরবি, তুই মরবি। সেই বিকট অপমূর্তি অর্পিতার দিকে ঝাঁপিয়ে আসে। অর্পিতা প্রাণপণে তার প্রার্থনা করার অল্টারের দিকে দৌড়ে যায়। তারপর সে মুখ ঘুরিয়ে দেখে বাথরুমের দরজাটা ধড়াম করে বন্ধ হয়ে গেল। বাথরুমের দরজাটা থরথর করে কাঁপছে। হাওয়ার ঝাপটায় যেমন আলগা দরজা থরথর করে কাঁপে, ঠিক তেমন। তারপর অর্পিতা শুনতে পেল বাথরুমের ভেতর থেকে এক বিকট আর্তনাদ। তারপর সব চুপচাপ। এই 2 ঘটনা অর্পিতাকে মানসিকভাবে একেবারে ভেঙে ফেলল। সে অয়নকে সব কথা বলল। অয়ন প্রথমে বিশ্বাস করল না। তারপর বলল, তোমার এসব মনের ভুল, তুমি ভুল বুঝছো। অর্পিতার অন্তরাত্মা তাকে বলছিল যে তার সাথে যা সব ঘটছে এ সবই অয়নের মা দেবযানীর কারসাজি। কিন্তু অয়নকে সেই কথা জানালে অয়ন বলে, কখনো না, মা কখনো এমন কিছু করবে না। হয়তো সে তোমাকে পছন্দ করে না, সেটা আলাদা ব্যাপার, তুমি তাকে ভুল বুঝছো।
কিন্তু অর্পিতার সাথে যা ঘটছিল সেটাই ছিল দেবযানীর উদ্দেশ্য। অর্পিতা দুর্বল হোক, অয়ন দূরে চলে যাক এবং সে পেয়ে যাক তার ছেলেকে নিজের নিয়ন্ত্রণে। অর্পিতা অয়নের মাকে দোষারোপ করাতে অয়ন ধীরে ধীরে অর্পিতাকে ফোন করা বন্ধ করে দেয়, দেখা করাও বন্ধ করে দেয় সে। অর্পিতার মনে হতে থাকে অয়ন তার থেকে দূরে সরে যাচ্ছে। যেই দিন রাতের কথা এবার বলবো সেই দিন রাত 2টো বাজে। অর্পিতা ঘুমাচ্ছে। হঠাৎ ঘরের মেঝে থেকে একটা ঠক ঠক শব্দ ভেসে এলো। সেই শব্দে অর্পিতার ঘুমটা ভেঙে যায়। অর্পিতার ঘরের বারান্দার দরজাটা খোলা। অর্পিতা দেখতে পায় বারান্দায় একজন পুরুষ মানুষ দাঁড়িয়ে আছে। বাবা এত রাতে ফিরল, অর্পিতা এটাই ভাবল। কিন্তু তারপর অর্পিতা যেটা দেখল সেটা দেখার জন্য সে একেবারে প্রস্তুত ছিল না। সেই পুরুষ মানুষের শরীরের নিচের অংশ নেই, কোমর থেকে মাথা অবধি শরীরটা হাওয়ায় ভাসছে। অর্পিতা চিৎকার করে উঠল। সঙ্গে সঙ্গে সেই ছায়ামূর্তিটা ভাসতে ভাসতে বারান্দা থেকে বেরিয়ে উপরের দিকে চলে যায়। আর একটা কণ্ঠস্বর ভেসে আসে, তোমাকে চাই, তোমায় শেষ করব। রাত 3টে বাজে। অর্পিতা ভয় সেই সময় আর্ক এঞ্জেল মাইকেলের প্রার্থনায় বসে গেল। সেই রাতে আর কোনো ঘটনা তার সাথে ঘটেনি। এদিকে দেবযানী অর্পিতাকে মানসিকভাবে ভাঙার পরিকল্পনা চালিয়ে যাচ্ছিল। হঠাৎ একদিন রাতে অর্পিতা ঘুম থেকে উঠে দেখল অয়ন তার ঘরে দাঁড়িয়ে আছে। তার সারা শরীর কাঁপছে, তার মুখে রক্ত, চোখে ভয়। সে বলল, অর্পিতা আমাকে বাঁচাও, মা 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 আমাকে মেরে ফেলবে। অর্পিতা দৌড়ে এগোলো অয়নের দিকে, কিন্তু সে দেখল ঘর খালি, সেখানে কেউ নেই। অর্পিতা কাঁদতে আরম্ভ করল। অয়নকে ফোন করল, কিন্তু ফোন সুইচড অফ। অর্পিতা আবার ফোন করে। ফোন করতে করতে সে তার নিজের ঘরের আয়নার দিকে তাকিয়ে দেখে ঠিক তার পেছনে খাটের ওপরে পাখার সাথে দড়িতে ঝুলে আছে অয়নের নিথর দেহ। অর্পিতা ফোন ফেলে চিৎকার করে ওঠে আর পেছনে ঘুরে দেখে সেখানে কেউ নেই। ঠিক সেই সময় অর্পিতার মোবাইলে একটা ফোন আসে। অয়ন কল করছে। অয়ন ফোন করে অর্পিতাকে বলল, আমার ফোনটা ব্যাটারি শেষ হয়ে যাওয়ায় সুইচ অফ হয়ে গিয়েছিল। ফোন খুলতেই দেখি তোমার মিসড কল, তাই ফোন করলাম। অর্পিতা অয়নকে তার সাথে ঘটে যাওয়া ঘটনা বলতে পারে না। যে বিভীষিকাগুলো অর্পিতার সাথে ঘটে যাচ্ছে সে পরিষ্কার বুঝতে পারল যে এক ভয়ঙ্কর শক্তি তাকে ধ্বংস করতে চাইছে। সে এঞ্জেল মাইকেলের উপাসক ছিল, তাই সে অনেক কিছু বুঝতে পারত, দেখতে পেত, সংকেত পেত সেই এঞ্জেলের থেকে। সে জানত এই অন্ধকারের বিরুদ্ধে তার একমাত্র শক্তি, একমাত্র অস্ত্র আর্ক এঞ্জেল মাইকেলের প্রার্থনা। সে প্রতিদিন দীর্ঘ সময় ধরে প্রার্থনা শুরু করে, ঘরটাকে ধূপ ধুনো দিয়ে বিশুদ্ধ করতে থাকে। অর্পিতা সর্বক্ষণ গলায় ক্রস পরে থাকে এবং সে নিজেকে এইসব করাতে অনেক শক্তিশালী অনুভব করে। একদিন অর্পিতা তার বাড়িতেই রয়েছে। হঠাৎ দুপুরবেলায় তার দরজায় একটা ঠকঠক আওয়াজ হয়। সে বেরিয়ে দরজা খুলে দেখে কেউ নেই, কিন্তু দরজার সামনে একটা ছোট্ট বাক্স পড়ে রয়েছে। বাক্সটা খুলতেই সে দেখতে পায় একটা ছোট্ট কাপড়ের পুতুল, তার মধ্যে একটা লম্বা ছুঁচ ঢোকানো। পুতুলের গলা বাঁকানো, চোখ দুটো লাল কালি দিয়ে তৈরি করা। সেই পুতুলের নিচে একটা ছোট্ট চিরকুট, লেখা আছে তুমি শেষ। অর্পিতা ভয় সেই পুতুল বাক্সতেই রেখে দিল আর বাক্সটা বাইরে ছুঁড়ে ফেলে দেয়। সেই দিন সন্ধ্যা থেকেই বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। কারেন্ট অফ হয়ে গেছে, ঘর অন্ধকার। যতবার অর্পিতা আর্ক এঞ্জেল মাইকেলের সামনে রাখা মোমবাতিটা জ্বালতে যাচ্ছে সেটা বারবার হাওয়া এসে নিভিয়ে দিচ্ছে। হঠাৎ
দরজায় একটা ঠক ঠক আওয়াজ। অর্পিতা হাতে টর্চ নিয়ে তার দরজাটা খুলতে গিয়ে দেখে বাইরে অয়নের মা দেবযানী দাঁড়িয়ে রয়েছে। তাকে অদ্ভুত দেখতে লাগছে। এ যেন স্বাভাবিক দেবযানী নয়। তার চোখ লাল, চুল ছড়িয়ে, দেহের ওপর কি সব তাবিজ ঝুলছে। তিনি বললেন, তুমি আমার ছেলেকে কাটতে চেয়েছিলে, এখন তুমি মরবে। এই বলে দেবযানী কি সব মন্ত্র পড়তে শুরু করলো, আর এক মন্ত্রপুত চূর্ণ আর কিছু ছাই অর্পিতার দিকে ছুঁড়ে মারেন তিনি। অর্পিতার শরীরে তীব্র যন্ত্রণা হতে শুরু করে দিল। তার নিঃশ্বাস আটকে যাচ্ছে, হাড়ে প্রচন্ড ব্যথা করছে, চোখে অন্ধকার দেখছে সে। দেবযানী হেসে উঠল আর বলল, এবার তুই শেষ শেষ। অর্পিতার গলা কেউ যেন চিপে ধরেছে। অর্পিতা বলল, মাইকেল মাইকেল, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ঠিক তখনই বাইরে একটা প্রবল বজ্রপাত হয়। অর্পিতা যেটা দেখল সেটা দেখার জন্য সে একেবারে প্রস্তুত ছিল না। সে দেখতে পেল দেবযানীর পেছনে দাঁড়িয়ে রয়েছে এক বিশাল ডানাওয়ালা আলোকিত আকৃতি। স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু এতক্ষণ তাকে দেখা যায়নি। বিদ্যুতের ঝলকানিতে হঠাৎ করে তাকে দেখা গেল, আর নিমেষের মধ্যে আরেক বজ্রপাতের আওয়াজে সাট করে সেই বিশাল ডানাওয়ালা আলোকিত আকৃতি অদৃশ্য হয়ে যায়। অর্পিতা চিৎকার করে ওঠে, এঞ্জেল, এঞ্জেল মাইকেল, তুমি এসেছো। দেবযানী সেই সময় চিৎকার করে ওঠে, না না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, না 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 না, আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো। দেবযানীর যেন কেউ শ্বাস রোধ করে দিচ্ছে। তারপর সে অচেতন হয়ে পড়ে যায়। ঠিক সেই সময় অর্পিতার ফোনে অয়নের ফোন আসে, আর অর্পিতা অয়নকে সমস্ত কথা জানায়। অয়ন এসে মায়ের এই অবস্থা দেখে সবটাই সে বুঝতে পারে। অয়ন দেখে অর্পিতার ফ্ল্যাটে তার মা মাটিতে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। তার গলায় তাবিজ, চারিপাশে ছড়িয়ে রয়েছে কালো মোম, কালা জাদু করার পুতুল, রক্তের দাগ, মন্ত্রলেখা কাগজ। অয়ন এইসব দেখে স্তব্ধ হয়ে যায়। অসম্ভব সত্য জেনে সে ভেঙে পড়ে। সে অর্পিতার সামনে এসে বলে, আমি তোমাকে বিশ্বাস করিনি, কিন্তু তুমি ঠিক আছো তো? অর্পিতা জল ভরা চোখে শুধু অয়নের দিকে তাকিয়ে হাসল। সে বলল, তুমি যে আমাকে বিশ্বাস করেছ এটাই অনেক, কিন্তু তোমার মাকে হাসপাতালে ভর্তি করতে হবে। অয়ন হেসে ফেলে। অর্পিতাকে বলে, আমার মা তোমাকে ক্ষতি করতে চাইছিল, এত বড় ক্ষতি করতে সে তোমার ঘরে এসেছিল, আর তুমি আমার মাকে বলছো হাসপাতালে ভর্তি করবে? সত্যি সত্যি তুমি পারো। এরপর অয়ন আর অর্পিতা দেবযানীকে হাসপাতালে নিয়ে যায়। দেবযানীর সুস্থ হতে প্রায় মাস খানেক লেগে যায়। সুস্থ হবার পর তার মাথা হেঁট হয়ে যায়। অর্পিতার সামনে সে মাথা তুলে দাঁড়াতে পারেন না। সে বলেন যে সে ভুল করেছে এবং ক্ষমা প্রার্থী হন। তিনি বলেন যে, আমি অন্ধকারে ডুবে গিয়েছিলাম আর তোমাকে আমার ছেলের জীবন থেকে সরিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু আমি পারিনি, আমার বড় ভুল হয়েছে। অর্পিতা দেবযানীকে জড়িয়ে ধরে। অর্পিতা বুঝতে পারে তার জীবনে অন্ধকার দূর হয়েছে। সেই অশুভ অন্ধকার আর আসবে না, কারণ তার ভেতরে তিনি আছেন, এঞ্জেল মাইকেল। অর্পিতা আজও মোমবাতি জ্বালায়, এঞ্জেল মাইকেলের উদ্দেশ্যে প্রার্থনা করে। মৃদু আলোয় ঘর ভরে যায়। অর্পিতার মুখে শান্তির ছাপ ফুটে ওঠে, আর ফুটে ওঠে হাসি। কেননা সে জানে যে হৃদয় আলো থাকে, অন্ধকার সেখানে হার মানে, কারণ সত্যিকারের রক্ষক সব সময় তার কাছে আছে। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত একটা ঘটনা শুনলাম আমরা। এরকম ধরনের ঘটনা কিন্তু আমরা প্রেতপক্ষে আগে পাইনি। থ্যাংক ইউ জানাচ্ছি উন্মেষকে এত সুন্দর একটা ঘটনা পাঠাবার জন্যে।
দুর্দান্ত ঘটনা উন্মেষ আমাদেরকে উপহার দিয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তবে যারা সেন্ট মাইকেল দ্য আর্ক এঞ্জেল সম্বন্ধে জানো না, তাদেরকে বলে রাখি যে ইনি খ্রিস্ট এবং ইহুদি ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক স্বর্গদূত। তিনি স্বর্গীয় সেনাবাহিনীর সর্বাধিনায়ক। তার প্রধান কাজ হলো অশুভ শক্তির বিরুদ্ধে যুদ্ধ করা এবং মানুষকে রক্ষা করা। এঞ্জেলদের মধ্যে তিনি হচ্ছেন প্রধান, তাই তাকে আর্ক এঞ্জেল বলা হয়। তার মূর্তি দেখলে তোমরা দেখতে পাবে তার হাতে রয়েছে তলোয়ার বা বর্ষা আর দানবকে পরাস্ত করার দৃশ্য। ন্যায়, সাহস, রক্ষা, শক্তি আর আলোর প্রতীক তিনি। অনেকেই তাকে রক্ষাকর্তা এঞ্জেল হিসেবে বিপদের সময় ডাকেন এবং অবশ্যই তারা উপকৃত হন। সেন্ট মাইকেল দ্য আর্ক এঞ্জেল আমাদের শেখান সাহসী হতে, সত্যের পক্ষে দাঁড়াতে এবং ভয়কে জয় করতে। বিপদের সময় প্রার্থনা করলে তার আশীর্বাদ মানুষকে মানসিক শক্তি দেয়। এমন এক বিশ্বাস যা পৃথিবীর বহু মানুষকে অনুপ্রাণিত করে। তোমরা সেন্ট মাইকেল দ্য আর্ক এঞ্জেল সম্বন্ধে যদি গুগলে সার্চ করো বা নেট সার্চ করে দেখো, তোমরা অনেক কিছু জানতে পারবে। তোমরাও যদি এরকম ঘটনা আমাকে পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে pretpokho@gmail.com এ। ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে। আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9432129921। এখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো। তবে ঘটনা পাঠাবার আগে একটা জিনিসই দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও। কেননা কপিড কন্টেন্ট পাঠালে কপিরাইট ক্লেম আসবে, আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে। চলে এসেছি একেবারে এপিসোডের শেষে। চলে যাব একটু শাউট আউটের দিকে। কমেন্ট করেছে নবনীতা দে, লিখেছে আজকের দুটো ঘটনাই অসাধারণ ছিল। প্রথম ঘটনাটা বেশি ভালো লাগলো, থ্যাঙ্কস টু প্রেতপক্ষ। রিজু হিয়ার লেজেন্ড লিখেছে রাজদা দুটো ঘটনাই খুব ভালো হয়েছে, আমি তোমার জন্য ঘটনা কালেকশন করার চেষ্টা করে যাচ্ছি। কমেন্ট করেছে নিবেদিতা হালদার। লোপামিনি ভ্লগ। বাবাই দাস লিখেছে জানি এপিসোড দুর্দান্ত হতে চলেছে, তাই আগে থেকেই লাইক করে ঘটনা শুনতে আরম্ভ করে দিলাম। কমেন্ট করেছে ইন্দ্রজিৎ নস্কর। মোহাম্মদ মঞ্জু, সেলিম মোল্লা, সুস্মিতা ঘোষ, গীতা গোস্বামী, সুদেশনা সিনহা রয়। মৃন্ময় মাঝি লিখেছে রাজদা আমি মৃন্ময়, সেই 329 নম্বর এপিসোডে ঘটনা পাঠিয়েছিলাম। আবারও লেখা শুরু করেছি একটা ঘটনা, সবার মনে ভয়ের দাগ কেটে যাবে। সেই ঘটনা বিশ্বাস করা না করা আপনাদের মর্জি। আর কমেন্ট করেছে একলা পথের পথিক রে ভাই। এই সব কটা কমেন্টই এসছে যে গাছে কেউ আত্মহত্যা করেছে সেই গাছের নিচে প্রস্রাব করার ফল, প্রেতপক্ষের 363 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো পরের সপ্তাহের নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল, টাটা।